তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব 14। পুলিশ অফিসার তিন ভাইকে সামলাতে সামলাতে বলে ওঠে, দেখুন মিস্টার খান, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন একে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। পুলিশের কথাতেও যেন তাদের শান্তি মিলল না। এক প্রকার অনেক কষ্টে শান্ত করল তাদের পুলিশ। ডক্টরের কলার ধরে বলে ওঠে, চল তোর শ্বশুর বাড়িতে, শিশু নির্যাতনের চেষ্টা করার অপরাধে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাক শালা, চল। বলেই টেনে নিয়ে যেতে থাকে। ডক্টরের মুখ দিয়ে রক্তের লালা পড়তে থাকে, পুরো শরীর রক্তে ভিজে আছে। ডক্টরকে নিয়ে যাওয়ার সময়ও ইমরান খান বেশ কয়েকটা কিল ঘুষি মারে তাকে। তারার এবার মনে হচ্ছে তার চারপাশ কেমন অন্ধকার হয়ে আসছে, পুরো শরীর কেমন অসাড় হয়ে আসছে, চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে। বলতে বলতেই তারা অজ্ঞান হয়ে যায়। তারাকে জ্ঞান হারাতে দেখে পিয়ন্তি বেগম চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সকলেই তারাকে ঘিরে ধরে। তহিদ খান এক মুহূর্ত দেরি না করে তারাকে কোলে নিয়ে কেবিনের দিকে ছুট লাগায়। পেছন পেছন সকলেই ছুটতে থাকে। বর্তমান তারপর সেদিন তারাকে নিয়ে চিকিৎসা করানো হয়, কিন্তু তারার জ্ঞান ফেরে না, যার জন্য ওর সব ট্রিটমেন্ট আমরা বাসায় করার ব্যবস্থা করি। আমার এক বান্ধবীকে দিয়ে দীর্ঘ 1 মাস পর তারার জ্ঞান ফেরে, কিন্তু তারা এত সহজে সবটা ভুলে যেতে পারে না। তাকে সুস্থ করতে আমাদের দীর্ঘ 2 বছর সময় লাগে। তবুও তারা পুরোপুরিভাবে সুস্থ হলেও পুরনো স্মৃতি সে আজও ভুলতে পারেনি। সেদিনের ঘটনার পর মাঝে মাঝেই সেটার প্রভাব পড়ে তারার উপর, যার ফলে অনেকবার তারার প্যানিক অ্যাটাক হয়। মহিলা ডাক্তার ছাড়া কোনো পুরুষ ডক্টরকে সে তার চারপাশে সহ্য করতে পারে না। আমরা অনেক কষ্টে তাকে সব রকম ট্রিটমেন্টের সাহায্যে তাকে সুস্থ করে তুলি। সেদিন আমরা তাকে সেই ভয়ঙ্কর কাজ হওয়া থেকে বাঁচাতে পারলেও ওকে আমরা মেন্টালিভাবে এখনও সুস্থ করতে পারিনি। আমি পারিনি তোমার দেওয়া কথা রাখতে, পারিনি। আমাকে দেওয়া তোমার আমানত আমি ঠিকভাবে রাখতে পারিনি আমি বলেই ডুকরে কেঁদে ওঠে শারমিন বেগম। সকলের চোখে পানি, পাশ থেকে আকাশ কৌতূহল না দমাতে পেরে কাপা কাপা গলায় বলে ওঠে, আর ওই ডাক্তারের কি হয়েছিল বড় মা? তুমি বললে ডক্টরটি আমাদের চেনা, আমরাও কি চিনি বড় মা? আকাশের কথায় সকলেই তাকায় শারমিন বেগমের দিকে। পরের কথাটি শোনার জন্য শারমিন বেগম একবার আকাশের পানে তাকিয়ে বলে ওঠে, তার কথা আর আমরা কেউ তেমন জানি না। সেদিন পুলিশ ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি হসপিটালের কর্তৃপক্ষ ওনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেন। কিন্তু জানা যায় যে তার 2 বছর পর উনি জেল থেকে পালিয়ে দেশের বাইরে চলে যান। এরপর থেকে পুলিশ অনেক খুঁজলেও আর পাওয়া যায় না। মাঝখানে পেরিয়ে যায় 14 বছর। আর ওই ডাক্তার আর কেউ ছিল না, তোরা সকলেই তাকে চিনিস। ছোটবেলায় তোদের সাথে বেশ কয়েকবার দেখাও হয়েছিল। তিনি আর কেউ নয়, ডক্টর কবির আহমেদ। সকলেই শারমিন বেগমের কথায় চমকে ওঠে। পুরো তারাকুঞ্জে আর নিস্তব্ধ আজ। এত মানুষ তারাকুঞ্জে থাকার পরও আজ মনে হচ্ছে এই তারাকুঞ্জে কেউ নেই। পিয়ন্তি বেগম কেঁদেই যাচ্ছে। আজমিরা বেগম পিয়ন্তি বেগমকে ধরে নিয়ে নিঃশব্দে কাঁদছে। ছোটদের চোখে আজ পানি। তহিদ খান সোফায় মাথা নিচু করে বসে আছে। হামিদা খান সকলের থেকে কিছুটা দূরে একটা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ভিজে উঠছে। তাজ ধপ করে সোফায় বসে পড়ে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত। তার আদরের বোনের সাথে এত কিছু ঘটে গেলেও আর সে বড় ভাই হয়ে কিছুই করতে পারেনি। তাজ নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। আর সবশেষে তুর্য, সে এক জায়গায় পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। তার কোনো রিয়াকশন নেই, যেন এক মৃত পাথর দাঁড়িয়ে আছে সকলের মাঝখানে। সকলে কান্নাকাটি করলেও তুর্যের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরও হয়নি। তার মধ্যে কি চলছে সেটা কেউ জানে না। আজ তার কোনো প্রতিক্রিয়া নেই। তার চারপাশ কেন জানি এত মানুষ থাকার পরও তার মনে হচ্ছে আজ এই জায়গাটা জনশূন্যতা। সূর্যের কারো কথা এই মুহূর্তে কানে যাচ্ছে না, শুধু কানে তার তারার বলা একটা কথাই বারবার বাজছে, আমি সত্যি বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি বরং আমার তুর্য ভাইয়াকে আমার কাছে এনে দাও। আমার তুর্য ভাইয়াকে আমি বললে আমার তুর্য ভাইয়া ঠিক আমার কথা বিশ্বাস করবে। ইস, কতটা অসহায় হয়ে তার বাবু এই কথাগুলো বলেছে।
ভাবতেই তুর্যের বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতরে হাজারো ছুরির আঘাত করা হচ্ছে তার। শারমিন বেগম ছেলের মুখ পানে তাকায়। ছেলের এমন নিস্তব্ধতা তিনি মেনে নিতে পারছেন না। তার কেমন দম বন্ধ লাগছে, তার ছেলের যে কোনো প্রতিক্রিয়া তিনি বুঝতে পারছেন না। তবে ছেলের এই নীরবতা তাকে বারবার বলছে ভয়ঙ্কর কিছু হতে পারে। শারমিন বেগম চোখের পানি মুছে তুর্যের সামনে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তুই কিছু বলছিস না কেন তুর্য? তোর আমার উপর রাগ হচ্ছে না? না আমি যে তোর কথা রাখতে পারিনি তুর্য, কিছু তো বল আমায় বাবা। তোর এই নিস্তব্ধতা যে আমাকে বড্ড কষ্ট দিচ্ছে বাবা, কিছু তো বল। বলেই তিনি ফুঁপিয়ে ওঠে। তুর্য কোনো কথা বলে না, শুধু এক পলক তাকায় শারমিন বেগমের দিকে। তারপর সাথে সাথে চোখ নামিয়ে কারোর সাথে একটু টু শব্দ না করেই সেখান থেকে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। শারমিন বেগম ছেলের চলে যাওয়ায় কেঁদে ওঠে। তুর্যের এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কাউকে কোনো প্রশ্ন আজ করতে ইচ্ছা করছে না। বুকের ভেতরটা আজ বড্ড ব্যথা করছে। তার গত 14 বছরেও এত যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব হয়নি। তুর্য নিজের দরজার সামনে এসে বুকের যন্ত্রণায় বা পাশের বুকে হাত দিয়ে খাবলে ধরে চোখ বন্ধ করে নেয় খিচে। ইস কি অসহ্য যন্ত্রণা! এই যন্ত্রণা যে তার সহ্য হচ্ছে না। এই অসহ্য যন্ত্রণাকে সারানোর ওষুধ যে তার জানেই, কি করে থামাবে সেই যন্ত্রণা? তুর্য চোখ খুলে এবার নিজের রুমের দরজাটা আস্তে করে খোলে। খুলতেই তার সর্বপ্রথম চোখ আটকায় তার বিছানায় পড়ে থাকা জ্ঞানশূন্য তারার দিকে। তুর্য এক দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে থাকে। আজ তার তারার এই মুখ দেখে তার শান্তি লাগছে না, যেন আজ তাই এই মুখ দেখে মনে হচ্ছে বুকের ব্যথাটা আরও অজস্রভাবে বাড়ছে। তুর্যর গলাটা বড্ড ব্যথা করছে, কিছু একটা এসেও যেন আটকে গেছে। তুর্য কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় তারার কাছে। তারা বিছানায় সোজা হয়ে শুয়ে আছে, তার এখনও জ্ঞান নেই। তুর্য তারার পাশে গিয়ে বসে পড়ে। জ্ঞান শূন্য পড়ে থাকা তারার মুখ পানে তাকায়। কি মায়া এই মুখ পানে, যেন পৃথিবীর সব মায়া তারাতেই সীমাবদ্ধ করা হয়েছে। তুর্যের চোখ কেমন ঝাপসা হয়ে আসছে, হয়তো চোখের পানিগুলো গড়িয়ে পড়তে চাচ্ছে, কিন্তু কোথায় একটা বাধা থাকার কারণে পড়ছে না। তুর্যকে মনে করে তারার পাশে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তারাকে একটু জড়িয়ে ধরলে হয়তো যন্ত্রণাটা কিছুটা হলেও কমতে পারে। তুর্য তারার পাশে শুয়ে পড়ে তারার মেয়েধীন পেটটা বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে গলায় মুখ গুজে তারাকে জড়িয়ে ধরার পর মুহূর্তেই তুর্য ডুকরে কেঁদে ওঠে। এতক্ষণ গলায় আটকে থাকা কান্নাগুলো যেন সব বের হয়ে আসছে। প্রিয়সীকে আরও কিছুটা টেনে নিয়ে এসে নিজের কাছে তুর্য তারার গলায় মুখ ডুবিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আই এম সরি বাবুই, আই এম রিয়েলি সরি। আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস। তোকে কতটা কষ্ট করতে হয়েছে শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আমি তোকে ছেড়ে না গেলে তোর সাথে এত বাজে কিছু কখনোই হতো না, আমি কখনো হতে দিতাম না, বিশ্বাস কর। যেদিন তুই যখন জ্বরের ঘরে কথাগুলো বলেছিলি, আমার তখনই ভেবে নেওয়া উচিত ছিল তোর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু আমি এতটাই ইডিয়েট, আমি বুঝতেই পারিনি। আই এম সরি বাবুই, আই এম রিয়েলি সরি। বলেই তুর্য শব্দ করে কাঁদতে থাকে। তুর্যের চোখের পানিতে তারার গলা কাঁধ ভিজে গেছে। তুর্যের আজ বড্ড অসহায় লাগছে, বড্ড বেশি। হুট করেই তুর্য কান্না বন্ধ করে দেয় কিছু একটা মনে পড়তেই। তুর্য তারার গলা থেকে মাথা উঠিয়ে তাকায় তারার দিকে। পর মুহূর্তে তারার এই অবস্থা দেখে তার মাথায় রক্ত উঠে যায়, চোখ মুখে ফুটে ওঠে হিংস্রতা। তুর্য তারাকে ছেড়ে উঠে বসে, তারার হাত ধরে তাতে আলতো চুমু খেয়ে হিংস্রতা নিয়ে বলে ওঠে, আজ তোকে ছুঁয়ে আমি ওয়াদা করছি বাবুই, তোর এই অবস্থার জন্য যে জানোয়ারের বাচ্চা দায়ী, তাকে আমি এমন মৃত্যু দিব যা আজ পর্যন্ত কেউ ওই মৃত্যুর যন্ত্রণা পায়নি। আমার হাতে সবকটা খুন হওয়া যে অপরাধীকে আমি খুন করেছি তাদের সকলের চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দিব ওই কুত্তার বাচ্চাকে। গোটা সমাজ ওই কুত্তার বাচ্চার মৃত্যুতে আটকে উঠবে। আমি ওকে একটু একটু করে মৃত্যুর যন্ত্রণা দিব, এমন জঘন্যভাবে ওর মৃত্যু আমি দিব যা এর আগে কেউ পায়নি। আজ তোর শরীর ছুঁয়ে আমি কসম কাটলাম, ভেরি সুন ইউ উইল গেট টু এনজয় ইয়োর ক্রিমিনালস পানিশমেন্ট। দিস ইজ মেহরাজ খান তুর্য অ্যান্ড টুডে আই প্রমিস ইউ ইয়োর ক্রিমিনাল উইল বি ব্রুটলি এক্সিকিউটেড। মেহরাজ খান তুর্য উইল টেক রিভেঞ্জ ফর দিস ক্রিমিনাল অন ইয়োর বিহাফ। নাও দ্য গেম ইজ স্টার্টেড।
কথাগুলো বলেই তুর্যের চোখ মুখে ফুটে ওঠে হিংস্রতা, ভয়ঙ্কর রকমের হিংস্র। প্রতিশোধের আগুন তার মনে দাউ দাউ করে জ্বলছে। তুর্য তারার দিকে তাকায়, তারার দিকে ঝুঁকে কপালে অনেকটা সময় নিয়ে চুমু খায়। তুর্য সোজা হয়ে বসে দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:40। তুর্য তারার পানে তাকায়। আজ রাত তুর্যের আর ঘুম আসবে না, হাজার চাইলেও না। তুর্য তারার শরীরে ভালো করে চাদরটা জড়িয়ে দেয়, তারপর সেখান থেকে উঠে যায়, কাবার্ডের কাছে গিয়ে তার গিটারটা বের করে নেয়। গিটার বের করে কাবার্ডটা শব্দবিহীন আটকে দেয়। গিটার হাতে নিয়ে চলে যায় তার বেলকনির দিকে। বেলকনিতে গিয়ে সিঙ্গেল বেড সোফায় বসে পড়ে। এক পলক তাকায় আকাশপানে, তারাকুঞ্জের সকল লাইট বাহিরে জ্বলছে। তুর্য গিটারটা রাখে কোলের উপর, চোখ বন্ধ করে সুর তুলে গিটারে সুর তুলতে তুলতে তুর্য গেয়ে ওঠে, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই। এঁকেছি এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, আমাকে নে সে বারণে আর তোর ছায়ায়, বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল, কোনো আস্তানা কোনো বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়। গানটা শেষ করেই তুর্য আকাশপানে তাকায়, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে আরো 2 ফোঁটা পানি। তুর্য চোখ ঘুরিয়ে ঘরের দিকে তাকায়, বিছানায় শুয়ে থাকা জ্ঞানশূন্য পড়ে থাকা নারীটির ওপর। তুর্য দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে যায়, গিটারটা সেখানে রেখে ঘরের ভেতর প্রবেশ করে। রুমের লাইট অফ করে হালকা ডিম লাইটের আলো জ্বালিয়ে দেয়, তারার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারাকে নিজের বাহুতে এনে জড়িয়ে ধরে আলতো চুমু খায় কপালে। কিছু সময় তারার পানে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আজ হয়তো তোকে লুকিয়ে আমাকে এভাবে নিজের কাছে এনে জড়িয়ে নিতে হচ্ছে বাবুই, তবে একদিন আসবে যেদিন আমাকে আর লুকিয়ে চড়িয়ে তোকে আমার কাছে আগলে নিতে হবে না, তুই নিজে এসে আমার কাছে ধরা দিবি। বাট আই উইশ দ্যাট ডে ডাজন্ট টেক টু লং টু কাম। বলেই তুর্য দীর্ঘশ্বাস ফেলে তারাকে বুকে শক্ত করে নিজের কাছে আগলে নেয়।